জি ভাইয়া। রোমান্টিক পোয়েট্রি কি পড়ছো? আপনি যা যা পড়াইছেন ওইগুলোই। আমি যা যা পড়াইলে এটা তো না, তুমি কোনটা কোনটা থেকে প্রশ্ন আসলে লিখতে পারবা। তোমরা সবাই প্রত্যেকে আজকে তোমাদের কাজ হলো এটা, তোমরা কোন কোন বই আমি সেগুলো শেষ করছি সেগুলোর মধ্যে থেকে কোনগুলো থেকে আসলে তোমরা লিখতে পারবা সেগুলো মার্ক করবা। ঠিক আছে, এটা তোমাদের আজকে বাসার SW। সো সবাই মার্ক করবা যে রোমান্টিক পোয়েট্রির কোনটা কোনটা থেকে আসলে তুমি লিখতে পারবা। ঠিক আছে, সো আজকে আমরা পড়বো ইস্ট ইন্ডিয়া বিল। আজকে ইস্ট ইন্ডিয়া বিল পড়াবো। এর জন্য জয়িতার জন্য একটা ভালো মুভি খুঁজে পাইছি। ভূতের মুভি? ইয়েস, আচ্ছা, কি নাম? আমেরিকান একটা মুভি, দ্য ফার্স্ট ওমেন। আচ্ছা। Edmund Burke was an Irish political leader. He joined, তোমাদের একটু বুঝতে কষ্ট হবে বিকজ আমার লেখাগুলো ফটোকপি করেছিলাম বিকজ আমার মেইন কপিটা আমি খুঁজে পাই নাই। তো দেন আমার রাইটিংটা আরেকজনের কাছে ছিল, সেটা আমি ফটোকপি করে নিছিলাম। তো Edmund Burke was an Irish political leader. He joined in English Parliament. সে ইংলিশ পার্লামেন্টে জয়েন করে অ্যাজ এ মেম্বার অফ হাউস অফ কমন। আমরা আগেই বলেছি হাউস অফ কমন লাস্ট ক্লাসে যারা ছিলাম। ইন 1765, 1765 সালে। হি ডেলিভার্ড অন স্পিচ ইন 1788-83। এই ডেটগুলো কিন্তু পরীক্ষার হলে উল্লেখ করবা। অন স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল। ইংলিশ পার্লামেন্ট হ্যাজ টু হাউসেস, আগেই বলেছিলাম, হাউস অফ লর্ড অ্যান্ড হাউস অফ কমন। হাউস অফ লর্ড কারা সিলেক্ট করে? প্রাইম মিনিস্টাররা। আর হাউস অফ কমন সিলেক্ট করে, দে আর ইলেক্টেড বাই কমন পিপল, সাধারণ মানুষগুলো। ভাইয়া এডমন্ড বার্গ কি মানে কি আইরিশ পোয়েট তো না, ও তো এডমন্ড পলিটিশিয়ান। বার্গ, এডমন্ড বার্গ হ্যাঁ, সে হচ্ছে আইরিশ এডমন্ড পলিটিক্যাল বার্গ। লিডার। আইরিশ কিন্তু পলিটিক্যাল আইরিশ ছিল তো ইসে জন মিলিংটন না? সিন্স জেম আইরিশ সিং। পোয়েট। হ্যাঁ, জেম সিং। হ্যাঁ, সিন্স সিং কিন্তু পয়েট না। জন মিলিংটন। জন মিলিংওয়ে সিং, হুম। উনি কিন্তু পয়েট না, উনি কিন্তু ড্রামাটিস্ট। আর সব ও, থেকে ড্রামাটিস্ট। সব থেকে আইরিশদের মধ্যে পপুলার কে জানো তোমরা? মনে রাখবা সবসময়, আইরিশদের মধ্যে পপুলার হচ্ছে WB ইয়েটস। বুঝছো? WB ইয়েটস আইরিশদের জন্য তোমার পপুলার। পৃথিবীতে, বিশ্বে আমি খুব কম মানুষই দেখছি যারা ছেঁকা খেয়া পপুলার হয়। তাদের মধ্যে একজন হচ্ছে WB ইয়েটস, যে তার লাভারের সাথে ছেঁকা খেয়া পপুলার হয়েছে। সো মানুষ দেখছো পপুলার হলে কত ভাবে পপুলার হইতে পারে, লাইক লায়লা লায়লা আর মামুন। হি ডেলিভার্ড অ্যান স্পিচ ইন 1783। সে এই স্পিচটা দিয়েছে 1783 সালে অন স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল। আচ্ছা, ইংলিশ পার্লামেন্ট কয় ভাগে বিভক্ত? এটা কিন্তু তোমাদের আমি তোমাদের কিন্তু ইয়াতেও লাগবে। হ্যাঁ, দুই পলিটিক্যাল ভাগে, হাউস অফ লর্ড, হাউস অফ পলিটিক্যাল কমন্স। হ্যাঁ, আমেরিকান কয়টা বলো তো? আমেরিকানও দুইটা, কি বলো? সিনেট আর একটা কি জানো, হাউস অফ সিনেট আর একটা কি জানো বলে গেছি। আমিও ভুলে গেছি, কি জানো, কনজারভেটিভ না কি জানো। হ্যাঁ, এরকমই তো। দে আর ইলেক্টেড বাই কমন পিপল, তো বুঝলাই তো। তো বিলটাকে বলা হয় অ্যাক্ট। ঠিক আছে, কোনো কিছু বিল, এটা হাউস অফ লর্ডরা যারা তারা বলে অ্যাক্ট, আর হাউস অফ কমন তারা এটাকে বলা হয় বিল। ঠিক আছে, সো যদি এটা হাউস অফ কমন লর্ডে হইতো তাহলে কি বলা হইতো? ইস্ট ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া অ্যাক্ট।
হি রিটায়ার্ড ফ্রম পার্লামেন্ট ইজ ইডমানবার্গের কথা বলছে। সে পার্লামেন্ট থেকে রিটায়ারমেন্ট করে ইন 1794 1794 সালে। হি হি ইজ অ্যান হিউম্যানিটেরিয়ান পলিটিক্যাল, সে একজন হিউম্যানিটেরিয়ান পলিটিশিয়ান ছিলেন। হি স্ট্রাগল স্লেভারি ইন ইন ব্রিটিশ, সে ব্রিটিশের স্লেভারি নিয়ে স্ট্রাগল করেছে বা স্লেভারির বিরুদ্ধে কথা বলেছে। হি স্ট্রাগলস এগেইনস্ট হি স্ট্রাগল এগেইনস্ট স্লেভারি ইন ব্রিটিশ। আচ্ছা, হোয়াট ইজ বিল অ্যান্ড অ্যাক্ট? বিল এবং অ্যাক্ট, দ্য প্রপোজাল হুইচ ইজ প্লেসড বিফোর দ্য পার্লামেন্ট ইজ কল্ড বিল। আমরা জানি হাউস অফ কমনে প্রবেশ করার আগে যেটা আমাদের সবাই বলে যে এটা প্রপোজ করা উচিত, সেটা হচ্ছে বিল। এন্ড হোয়েন দ্য বিল ইজ পাস, যখন এই বিলটা পাস করা হয় হাউস অফ কমন থেকে, এটা হয়ে যায় অ্যাক্ট। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেশ কয়েকটা জায়গায়, সরি, ইন্ডিয়াতে বেশ কয়েকজন এসে কোম্পানি খুলেছিল ওই সময়কার। তার মধ্যে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা, তারপর ছিল ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সো আমরা এই ক্লাসে কার কোন কোন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পড়বো বলতো? বলতো কোন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ড্যানিশ। পড়বো? ড্যানিশ কেন পড়বো? তুমি তো বললেন। আমি বলছি ইন্ডিয়াতে অনেকগুলো কোম্পানি তাদের বিজনেস করতো। ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মানে ডেনমার্কের ড্যানিশ, নেদারল্যান্ডের ডাচ, ইংল্যান্ডের ব্রিটিশ। হ্যাঁ, এটা কথা বল। কি বলছো? তাহলে তো আমরা এখানে তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়েই লেখা। হ্যাঁ, ওকে। দ্য বিল ইজ প্রপোজড ইন 1783 বাই চার্লস জেমস ফক্স। তাহলে এই বিলটা কে প্রপোজ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে? জেমস ফক্স। ঠিক আছে, এত নাম বর্ণনা করে তুমি চার্লস ফক্স অথবা জেমস ফক্স নিয়ে পড়তে পারো। ইট হ্যাজ টু পার্টি, দুইটা পার্টি ছিল। দ্য ফার্স্ট ইজ দ্যাট টু পুট দ্য গভর্নমেন্ট, তাহলে বিলটাকে দুইটা পার্টে বিভক্ত করা ছিল, দুইটা পার্ট। ইট হ্যাজ টু পার্ট। সো বিলটা দুইটা ভাগে বিভক্ত করা ছিল। ফার্স্ট কি দেখো, টু পুট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য কন্ট্রোল অফ এ কমিশন অ্যাপয়েন্টেড বাই পার্লামেন্ট। And the second part is that the management of the company's commerce must be conduct under the another commission. Okay, তার মানে তারা মোট কথা ইস্ট ইন্ডিয়ার গভর্নমেন্টটাকে ননির পুতুল বানায় রাখতে চাচ্ছে। তারা ফুললি ডোমিনেট করবে এমন একটা মেন্টালিটি নিয়ে, এমন একটা ইয়ে নিয়ে তারা এখানে চলে আসছে। ঠিক আছে, তার মানে ফার্স্ট হচ্ছে টু পুট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার গভর্নমেন্টকে তারা শাসন করবে। দ্য কন্ট্রোল অফ এ কমিশন, একটা কমিশনের মাধ্যমে কন্ট্রোল করবে, অ্যাপয়েন্টেড বাই পার্লামেন্ট, যেটা ব্রিটিশ পার্লামেন্ট থেকে সেটা অ্যাপয়েন্টেড করা হবে। এবং সেকেন্ড যেটা, দ্য সেকেন্ড পার্ট ইজ দ্যাট দ্য ম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানিজ কমার্স, এই কোম্পানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ম্যানেজমেন্ট, সেটার কমার্স বা ইকোনমি, সেটার অর্থ বলতে পারো, মাস্ট বি কন্ডাক্ট আন্ডার দ্য অ্যানাদার কমিশন, সেটা অবশ্যই ব্রিটিশ আরো একটা কমিশন দ্বারা সেটা সেটা নিয়ে সেটা চালনা করা হবে। কারণ কি, তাতে করে ব্রিটিশরা যাতে তাদের পরিপূর্ণ লাভ ইন্ডিয়া থেকে বা ইন্ডিয়ার অর্থ পরিপূর্ণভাবে তারা অর্থগুলো নিয়ে আসতে পারে, সেইভাবে কাজ করতে পারে, সেই পরিকল্পনায় তারা এই বিলটা দিয়েছে জেমস ফক্স। ঠিক আছে, তার মানে ইন্ডিয়াকে টোটালি, ইন্ডিয়ার অর্থনীতিটাকে শোষণ করার একদম মূল মন্ত্র সে এখানে দিয়েছে। তারপর আসো ইডমানবার্গ এই বিলের এগেনস্টে, এই ইডমানবার্গ কিন্তু টোটালি অপোজড করেছে তার এই বিলটা, জেমস ফক্সের এই বিলের বিরুদ্ধেই ইডমানবার্গ এই ইস্ট ইন্ডিয়া বিলের এগেনস্টে কথা বলেছে। তো এইটাই আমাদের পাঠ্য বিষয় এখানে। So there are four objections presented by Edmundburg. These are: the bill is attacked chartered right of man. তো তো একজন মানুষের সাধারণ যেই রাইট, একটা মানুষের কি কি অধিকার আছে বলতে পারো? মানুষের কি কি মৌলিক অধিকার রয়েছে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। চিকিৎসা, ওকে। তো এই বিলটা মাধ্যমে মানুষ কোনো ইকোনমিক্যাল গ্রোথ হবে না। তার মানে কি তারা তাদের অধিকারগুলো পাবে?
কখনোই না। তারপর কি বলছে, ইট ইনক্রিজেস দ্য ইনফ্লুয়েন্স অফ ক্রাউন বা কিংশিপ। এই বিলের মাধ্যমে অনেক বেশি কিংশিপ ডেভেলপ হবে, সো রাজত্ব হবে, এবং এর মাধ্যমে প্রজারা অনেক শোষিত হবে। 3 নাম্বার, ইট উইল প্রমোট দ্য ইন্টারেস্ট অফ সার্টেন মিনিস্টার অ্যান্ড দেয়ার পার্টি। এটা কিছু মিনিস্টার এবং কিছু পার্টিকে কি করবে, প্রমোট করবে বা তাদের ইন্টারেস্ট যোগাবে। 4 নাম্বার হচ্ছে কি, ডিফিটলি এফেক্টস দ্য ন্যাশনাল ক্রেডিট। এটা পুরোপুরি ন্যাশনাল ক্রেডিট বা ইংরেজদের, সে ডিরেক্টলি বলেছে এটা ইংলিশদের ন্যাশনাল ক্রেডিট হিসাবে ক্রেডিটটাকে ডিফেক্ট করবে। আচ্ছা, তো আমরা জানি মেগনা কার্টা কি। এই প্রশ্নটা প্রায় প্রায় এখানে এসে এসে থাকে, যে জন্য এখানে ইনক্লুড করেছি। মেগনা কার্টা কি বলতো? মেগনা কার্টা জানো? যারা মিডল এজ বা ইংলিশের মিডল এজ পড়েছো তারা মেগনা কার্টা সম্পর্কে জানবা। ফার্স্ট ইয়ারে ইংলিশের মিডল এজে মেগনা কার্টা ছিল। সো ইন 1215 কিং জন নামের একজন কিং ছিল, ডিক্লেয়ার দ্য রাইটস অফ জেনারেল ইংলিশ পিপল। সে ইংলিশ পিপলদের রাইট নিয়ে ডিক্লেয়ার করেছে যে ফ্রম দ্য অ্যাক্ট ওয়াজ কল্ড মেগনা কার্টা। সে যে মানুষদের যে রাইট ডিপ্রাইভড করেছে সেই রাইটকে বলা হয় মেগনা কার্টা। ফ্রম দ্যাট ইট ওয়াজ কল্ড মেগনা কার্টা, that after that whenever oppressed people, যেখানে oppressed people all over the world are trying to get their rights, এবং মেগনা কার্টার মাধ্যমে তারা তাদের রাইট গুলো ফিরে পেতে চেয়েছে। whenever Edmund Burke placed his speech in the parliament about the rights of oppressed Indian, সে যখন ইন্ডিয়ান মানুষদের অধিকার নিয়ে যখন কথা বলেছে, that that will was considered as মেগনা কার্টা of Indian people, সেটাকে ইন্ডিয়ান পিপলের মেগনা কার্টা বলা হয়। লাস্ট ক্লাসে আমি সানসেট ল বুঝিয়েছি যে সানসেট ল কি। সানসেট ল হচ্ছে সানসেটের পূর্বে গভর্নমেন্টকে তাদের খাজনা দেওয়া। তো এভরিডে পিপল হ্যাভ টু গিভ সাম মানি অর টেকেন টু দ্য গভর্নমেন্ট বিফোর সানসেট, অ্যান্ড দিস ইজ কম্পালসারি, এবং এটাই কি বাধ্যতামূলক ছিল। দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ নো লঙ্গার মেয়ারলি আ ট্রেডিং কোম্পানি, ইট ইনভলভড ইন ইন্ডিয়ান ওয়ার্স। সো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি ইন্ডিয়ার যুদ্ধের সাথেও সম্পর্কিত ছিল, তারা যুদ্ধ ডিরেক্টলি জড়িত ছিল। দ্য কোম্পানি ওয়াজ নট অনলি এক্সারসাইজ দ্য পলিটিক্যাল পাওয়ার বাট অলসো অ্যাবিউজ ইট। এই কোম্পানিটা শুধুমাত্র পলিটিক্যাল পাওয়ার ইউজই করেনি ইন্ডিয়ার, বাট এটা কি তারা অনেকভাবে অ্যাবিউজ করেছে। সো ফার্স্ট অফ অল ইডমন্ড বার্গ কি বলেছে, হি অপোজ দ্য হরেবল অপারেশন অফ দ্য কোম্পানি ইন ইন্ডিয়া। সে ইন্ডিয়ার এই কোম্পানিকে হরেবল বা ভয়ঙ্কর কোম্পানি হিসেবে আখ্যায়িত করেছে। দেন কি বলছে, কোম্পানিজ কমার্শিয়াল অ্যাফেয়ার্স মাস্ট বি সেপারেটেড ফ্রম পলিটিক্স। সো কোম্পানির যে কমার্শিয়াল অ্যাফেয়ার, এটা শুধুমাত্র কমার্শিয়াল অ্যাফেয়ারই হওয়া উচিত। একটা বিজনেসের কখনোই দায়িত্ব না এটা যে পলিটিক্স করা। আমি যদি বিজনেস করি তাহলে আমার টার্গেট থাকা উচিত বিজনেস করা। সো এইটা এই জায়গাটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র বিজনেস করতো না, তারা ইংল্যান্ডের পলিটিক্স ইন্ডিয়ার পলিটিক্স এর মধ্যে যথেষ্টভাবে ইনভলভ ছিল এবং তারা পলিটিক্সটাকে ডমিনেট করতো। সো দে কন্ট্রোল দ্য গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম অফ ইন্ডিয়া। সো সে এটার বিরুদ্ধে ছিল। তারপর বলছে ব্রিটিশ কলোনিয়াল পলিসি মাস্ট বি রেকটিফাইড। এডমন্ড বার্গ বলেছে যে ব্রিটিশ যে কলোনিয়াল যে পলিসি, সে সময় যে কলোনি গড়ে উঠতো ব্রিটিশ কলোনি, সেটা অবশ্যই পরিশোধিত হইতে হবে। তারপর কি বলছে, ওয়ারেন হেস্টিংস, তাদের মধ্যে সব থেকে জঘন্য ছিল ওয়ারেন হেস্টিংস। সে অনেক বেশি খারাপ ছিল, অনেক বেশি জঘন্য ছিল, অনেক বড় শোষক ছিল। সে বলছে ওয়ারেন হেস্টিংস মাস্ট বি ইমপ্লেসড। সে জায়গা থেকে ক্ষমতাচ্যুত করা উচিত। দেয়ার ওয়াজ এ লুপ হোল অফ ইংলিশ কলোনিয়াল পলিসি। তাদের একটা পলিসির একটা চেইন আকারে থাকা উচিত, যেখানে মাধ্যমে পলিসিটা নির্ণয় করা হবে। England had built no school, church, bridge, hospital, etc. to India to improve the state of host country. So কি বলছে, ইংল্যান্ড আসলে তারা তো এক জায়গায় যেহেতু পলিটিক্যালি ইনভলভ,
তারা কিন্তু আসলে ওই দেশের খালি ইকোনমি নিয়েই যাচ্ছে, বাট ওইখানে কিন্তু কোনো স্কুল, চার্চ, ব্রিজ, হসপিটাল এগুলো তৈরি করছে না। সো এগুলো কি তাদের বিল্ড করাটা উচিত, সেটা মনে করে। The East India Company and English Parliament should take responsibility of the well-being of the people of quality. কি বলছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পার্লামেন্টের তাদের এই রেসপন্সিবিলিটি নেওয়া উচিত এগুলো নির্মাণ করার। তারপর কি বলছে, দ্য মিস ম্যানেজমেন্ট অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেয়ার ওয়াজ ফেমিন ইন ইন্ডিয়া। এই মিস ম্যানেজমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাই কিন্তু মূল সমস্যা ছিল ইন্ডিয়ার মধ্যে। উইথ দ্য ফার্স্ট 15 ইয়ার্স অফ কোম্পানিজ রুলস, প্রথম 15 বছরের যে রুলসটা ছিল সেটা অবশ্যই সংশোধিত করা উচিত। হি প্রপোজ টু এস্টাবলিশ আ সিলেক্ট কমিটি, সে একটা সিলেক্টেড কমিটি তৈরি করার তো কথা বলেছে, প্রস্তাব দিয়েছে। টু ইনকোয়ার মিস গভর্নমেন্ট অফ দ্য কোম্পানি, এই কোম্পানিতে যারা অসৎ উপায় অবলম্বন করছে তাদেরকে কি করতে, ইনকোয়ারি করতে, আন্ডার দ্য গাইডেন্স অফ ইডমানবার্গ, এবং ইডমানবার্গের অধীনেই এই কোম্পানিটা ডেভেলপ করতে সে প্রস্তাব দিয়েছে। He proposed to have a he proposed to have a healthy relationship between colonizer and colonized. আসলে ব্রিটিশরা এত জঘন্য ছিল, ব্রিটিশদের দেখলে তোমরা অলমোস্ট একটা কনসেপ্ট পেয়েছো শুটিং এর এলিফ্যান্টে। তাদের দেখে যারা বার্মার বৃদ্ধ বৃদ্ধ থেকে জুয়ান সবাই কি করতো, পানের পিক ফেলতো, কেন কি তারা তাদের হেট করতো। ঠিক আছে, সো সে এই যে এটা থেকে বোঝা যায় যে কলোনাইজার আর কলোনাইজদের মধ্যে কত সম্পর্ক খারাপ ছিল। ঠিক আছে, তারপর কি বলছে, বিফোর দ্য ইংলিশদের পূর্বে মেনি আদার নেশন ক্যাম ইন্ডিয়া, বাট দে ডিডেন্ট মেক এনি ওয়ার্ক, তারা কোনো কাজ করে নাই। ইট ইজ শেম ফর দেম, এটা তাদের জন্য লজ্জা ছিল। সো তারা যেহেতু ইন্ডিয়ায় গিয়েছে এবং ইন্ডিয়ায় কাজ করবে, এরকম একটা চিন্তা ভাবনা সে বলেছে। There had a rich heritage which was violated by the company. অনেক বড় একটা হেরিটেজ মানে সাম্রাজ্য, হেরিটেজ মানে কি, সাম্রাজ্য না, না ঐতিহ্য, ঐতিহ্য, ঐতিহ্য ঐতিহ্য ঐতিহ্য। অনেক বড় একটা ঐতিহ্য রয়েছে ইন্ডিয়ায়, সেটা কি ভায়োলেটেড হচ্ছে এই কোম্পানির মাধ্যমে। সো বার্ড হ্যাড গ্রেট অ্যাডমাইরেশন ফর ইন্ডিয়া অ্যাজ এ রিজন। বার্ডের কেন ইন্ডিয়ার সম্পর্কে অনেক বেশি শ্রদ্ধা ছিল। ইন্ডিয়ান নেশন ওয়াজ কালচারালি রিচ উইথ হেরিটেজ, ইন্ডিয়ার জাতিটা তারা ঐতিহ্যগতভাবে অনেক বেশি সমৃদ্ধ ছিল। ইকোনমিক্যালি ইন্ডিয়া ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট এন্ড রিচ, তখনকার যুগে আমাদের দেশ অনেক ধনী ছিল, আমরা এই ভারতবর্ষে আমরা অনেক বেশি রিচ ছিলাম। ইন্ডিয়ান পপুলেশন ওয়াজ রিচ ইন ডাইভার্সিফাইড, তারা বৈচিত্র্যময়, প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়েও কিন্তু অনেক অনেক বেশি ধনী ছিল। জিওগ্রাফিক্যালি ইন্ডিয়া ওয়াজ ভাস্ট, স্টিল না আমাদের এশিয়া মহাদেশটা পৃথিবীর সব থেকে বড় মহাদেশ, এবং ইন্ডিয়াটা কি অনেক বড় একটা ইয়ে ছিল, আগে তো আরো বড় ছিল। চায়নার অনেক অংশ পেয়ে গিয়েছিল, পাকিস্তান ছিল, বাংলাদেশ ছিল। তো ভাস্ট পপুলেশন, বিশাল পপুলেশন। দেয়ার স্টাডিড টু ল, তারা আইন পড়াশোনা করতো। ইন্ডিয়া ইজ রিচ অ্যান্ড ওয়েলদি, তারা অনেক বেশি ধনী ছিল, সম্পদশালী ছিল। দে আর ফ্রিডম লাভিং, তারা খুব স্বাধীনভাবে চলাফেরা করতে পছন্দ করে। দেয়ার ওয়ার লট অফ ইথনিক লাভিং, তারা অনেক বেশি কি, ইথনিক, ইথনিক মানে হচ্ছে উপজাতি, ঠিক আছে, লাভিং কান্ট্রি। Edmundburg tried his best to make India known to England people, comparing with known countries like Germany and France. সে জার্মানি এবং ফ্রান্সের উদাহরণ এনে সে ইন্ডিয়াকে ইংল্যান্ডের কাছে পেশ করেছে যে তাদের থেকেও ওরা অনেক বেশি সমৃদ্ধ। ঠিক আছে, আচ্ছা। So, ভাইয়া এই বিলটা কি পাশ হয়েছিল? ইস্ট ইন্ডিয়া হ্যাঁ। বিল পাশ হওয়ার পরেই তো এটা ইয়া করা হয়েছে, যে বিল পাশ হওয়ার পরে তার কিছুদিন পরেই আর কি উনি ইয়া করেছিল, এই বিলের এগেনস্টে কথা বলেছিল। কার্যকারিতা কার্যকারিতা তো হয়েছে, এটা প্রমাণ পাও না তুমি এখন, তুই কি যে গরিব আছো এটা এটা দেখেও তোমার মনে হয় না যে বিলটা পাশ হয়েছে কিনা?
হয়েছে, কিন্তু তা মানে রেগুলেশনের মাধ্যমে তো হইতে পারে আরো। এখন মনে করো তুমি বিলটা যদি পাস না হইতো বা বাংলাদেশে যদি বা ইন্ডিয়া ভারত মহাদেশ যদি সম্পদশালী হইতো, তাহলে দেখতা যে ইংলিশরা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ শিখে তারা বাংলাদেশে আসতেছে পড়াশোনা করতে। বুঝছো? না, অনেক আন্দোলন হয়েছে না, এর জন্য আমি বলছি অনেক আন্দোলন করা লাগছে। আসলে ওরা কোনো আমরা তো একটু আগে থেকেও আমাদের সম্পদ থাকলে কি আমরা অনেক মূর্খ ছিলাম, ব্রিটিশরা আবার শিক্ষিত ছিল। বুঝছো, এই জন্য ওরা ওরা অনেক অ্যাডভান্টেজ পাইছিল। শিক্ষার প্রসার মেনলি তো ব্রিটিশদের হাত থেকেই হয়েছে হ্যাঁ, ইন্ডিয়ায়। আসলে ব্রিটিশদের দিয়ে লাভ নেই, আমাদের দেশে কিন্তু ব্রিটিশরা অনেক কাজ করছে, স্টিল না ওই কাজগুলো আসলে বাংলাদেশে কোনো গভর্নমেন্টও করতে পারে নাই। বুঝছো? ওকে, ইডমানবার্গ এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। রাইট এ ক্রিটিক্যাল নোট অন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, এই প্রশ্নটা পড়বা, আর ইডমানবার্গের ওরাটর স্কিল পড়বা। এই দুটা প্রশ্নের মধ্যে 100% একটা কমন পড়বে। ইডমানবার্গের ওরাটর হ্যাঁ স্কিল আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে ভাই, পড়বা। লিখে দিবেন। অলরেডি একটা দিয়ে দিছে, আরেকটা তোমাদেরকে দিয়ে দিব নেক্সট ক্লাসে। এটা পড়লে আমাদের প্রোজ শেষ, প্রোজ সিলেবাস কিন্তু কমপ্লিট। তারপর আমরা রিভিশনে যাব। তোমাদের কি ফার্স্টের দিকে যেগুলো পড়াইছে ওগুলো মাথায় আছে? মনে হয় তো না, হয় না আছে? ওকে, কি বলছে ইডমানবার্গ? একটু দেখি তো স্কোরটা কত। তোমরা তো পড়াশোনা করো, আমি তো আজকে আমার মনে চাইতেছে খালি ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখি। ও ইয়াস, ইন্ডিয়া হারতেছে। ওকে, Edmundburg's Edmundburg's 1729 to 1797 speech on East India Bill। এই বিলটা আগেই বলেছে, এই তোমরা এই সালগুলো লিখবা, কারণ তাহলে তারা টিচার মনে করবে না ইউ আর acknowledged about the history about East India Bill. So is considered the Magna Carta of Hindustan. The speech was immense. এই স্পিচটা কি ছিল? অনেক বেশি তীব্র ছিল, and had massive intention, এবং অনেক বড় একটা ইন্টেনশন ছিল বা লক্ষ্য ছিল। From the speech we can ভাইয়া give। ভাইয়া হ্যাঁ বলো। ওই যে গ্রামাটিক্যালি হ্যাড ম্যাসিভ ইন্টেন্স, এটা একটু বলবেন? কি? হ্যাড ম্যাসিভ, এই যে গ্রামাটিক্যালি ব্যাপারটা আচ্ছা, তুমি হ্যাড ম্যাসিভ। এটা পুরোটা বাদ দিয়ে দেই। সেন্টেন্সের মানে পুরো, হ্যাঁ। হ্যাঁ, একটু বাদ দিয়ে দাও। I had something, I had X, I had ABC, এটা তুমি বলো না? এটা তুমি বলো। হ্যাঁ, সো এটাই জি বুঝাইছে। ভাইয়া। বুঝছো? তো তার অনেক অনেক ম্যাসিভ, অনেক বড় একটা ইন্টেনশন ছিল। সো এই স্পিচটা অনেক অনেক তীব্র ছিল, এবং হ্যাড এবার আলাদা করে আরেকটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স করেছে হ্যাড দিয়ে অ্যান্ড দিয়ে, অ্যান্ড হ্যাড ম্যাসিভ ইন্টেনশন। বুঝতে পেরেছো মোমো এখন? ভাইয়া সামনে তো ওয়াজ আর পরেরটা হ্যাড, হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে। হ্যাঁ। সো তুমি কি একটা আচ্ছা, লাইন বারবার বলবা, দিস স্পিচ ওয়াজ ইমেন্স এন্ড দিস স্পিচ হ্যাড, তারপর কি আবার বলা দরকার আছে দিস স্পিচ হ্যাড ম্যাসিভ ইন্টেনশন? বলো। ঠিক আছে, বুঝছো? ওকে। ফ্রম দ্য স্পিচ, এই স্পিচ থেকে উই জি ক্যান ভাইয়া। গেট এ ক্লিয়ার পিকচার, আমরা একটা ক্লিয়ার পিকচার দেখতে পাই অফ ইস্ট ইন্ডিয়া বিল। দিস হ্যাভ বিন ডিসকাসড বিলো, এটা পরবর্তীতে আমরা আলোচনা করছি। তো কি কি পিকচার দেখা যায়? এখন আমরা আগেই বলেছি যে ওরা কিন্তু
পাওয়ারটাকে পুরোপুরি অ্যাবিউজ করেছে। এটা কি হিন্ডেনবার্গ ক্রিটিসাইজ করেছে। তো ক্রিটিসাইজিং অ্যাবিউজ অফ পাওয়ার, পাওয়ারটাকে তারা যে অ্যাবিউজ করেছে, তারা যে অপব্যবহার করেছে সেটাকে ক্রিটিসাইজ করেছে হিন্ডেনবার্গ। তো ইন দ্য ইস্ট ইন্ডিয়া বিল, বার্গটাকে বড় করতে হবে। Burke has been shown that British ruler has abused their power. ব্রিটিশ রুলার তাদের পাওয়ারটাকে অ্যাবিউজড করেছিল। The British governor misled the army to rule India. এবং ব্রিটিশ গভর্নর যে ছিলেন, তোমরা জানো একজন করে গভর্নর ছিল, যেমন লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে? সো এই গভর্নর গুলো কি করতো, তাদের আর্মি গুলোকে মিসলিড করতো। অটোক্রেসি, রিপ্রেশন, তারপর হচ্ছে অ্যাট্রোসিটি, করাপশন, গ্রিড, ঠিক আছে? এই ওয়ার্ড গুলো আমার মাথায় নাই, আমি একটু দেখে বলি। সবগুলো নেগেটিভ ওয়ার্ড, আমি তো পজিটিভ মানুষ, নেগেটিভ ওয়ার্ড মাথায় থাকে না। স্বৈরতন্ত্র, আর একটা কি জানো, অটো সিটি, এগুলো কিন্তু ওয়ার্ড গুলো শিখে রাখবো, আমার মতো ভুলে যাবো না। অ্যাট্রোসিটি, সরি, অ্যাট্রোসিটি, নৃশংসতা, ঠিক আছে? এগুলো একটু লিখে রাখো। অটোক্রেসি মানে হচ্ছে স্বৈরতন্ত্র, রিপ্রেশন মানে হচ্ছে শোষণ, অটোসিটি মানে নৃশংসতা, করাপশন মানে দুর্নীতি, গ্রিড মানে লোভ, ইটসেট্রা ক্যারেক্টারাইজ দ্য কোম্পানিজ অ্যাবিউজ পাওয়ার ইন ইন্ডিয়া। এই সকল কিছুই কোম্পানির অ্যাবিউজ পাওয়ারের বৈশিষ্ট্য। Once the company accused two old women, এক সময়ে এই কোম্পানিটা দুইজন ওমেনকে দোষী নিযুক্ত করেছে, ইন দ্য রিমোটেস্ট কর্নার অফ ইন্ডিয়া বিং এঙ্গেজড ইন রেভিলিয়ন, রেভিলিয়ন মানে বিদ্রোহ, ইন অর্ডার টু এক্সট্রেক্ট মানি ফ্রম দ্যাম। তার মানে দুইজন মহিলা তাদের কাছ থেকে সম্পদ হাতিয়ে বা অর্থ হাতিয়ে নেওয়ার জন্য বিদ্রোহ করেছিল, সেজন্য তারা ওই দুইজন মহিলাকে দোষী সাব্যস্ত করেছে। The natives of India were ruined by the hypocrisy of the company. এই ইন্ডিয়ার যারা সাধারণ নেটিভ, যারা জনগণ, যারা তারা ধ্বংস হয়ে গিয়েছিল বাই দ্য হিপোক্রেসি বা ষড়যন্ত্র বা চক্রান্তের কারণে, এই কোম্পানির চক্রান্তের কারণে এই ইন্ডিয়ার মানুষগুলো তারা ধ্বংসে পতিত হয়েছিল। দ্য ফার্স্ট উইমেন ইন বেঙ্গল, এই দুইজন মহিলার একজন বেঙ্গল ছিল রানী অফ রাজশাহী, রাজশাহীর রানী, আর আরেকজন ছিল রানী অফ বর্ধমান, and the Rani of Amboa were ruined by their thoughtless trust in the company's honor and protection. তার মানে এই বাঙালি যেই নারীগুলো বা ক্ষমতাশালী বেগম গুলো যারা ছিলেন, তারা কি এই কোম্পানিটাকে ট্রাস্ট করেছে, এবং এই কোম্পানি ট্রাস্ট করার পরে তারা যখন অর্থ হাতিয়ে নেয়, এইটার জন্য তারা যখন তাদেরকে অভিযুক্ত করেছে, উল্টা তাদেরকেই তারা উপযুক্ত করেছে। Raja Nandakumar was hanged in the face of his people for a pretended crime as a consequence of providing evidence against Hastings. রাজা নন্দকুমার হেস্টিংসের এগেইনস্টে বা হেস্টিংসের বিরুদ্ধে সে প্রমাণ দাখিল করেছিল বা প্রমাণ জোগাড় করেছিল, সেইটার জন্য তাকে ফাঁসিতে ঝুলিয়ে ফেলা হয় এবং তাকে একজন ক্রিমিনাল হিসাবে আখ্যায়িত করা হয়। তার মানে কত বেশি করাপ্টেড ছিল তারা। মেনশন দ্য অপারেশন অফ ইন্ডিয়া, তারা ইন্ডিয়াকে কিভাবে শোষণ করেছে। In his East India Bill, in his speech East India Bill, Hindenburg has been mentioned the tyranny and inhuman behavior of the company towards the Indian people. Warren Hastings was the Governor General. তাদের মধ্যে ওয়ারেন হেস্টিংস ছিল একজন গভর্নর জেনারেল অফ দ্য ইন্ডিয়া who was so brutal, and that impeachment was brought on him on his cruel and brutal activity. তার মানে তাদের মধ্যে সব থেকে ব্রুটাল ছিল কি, হেস্টিংস এর। আচ্ছা, ইভেন হেস্টিংস এতটাই খারাপ ছিল যে ওয়ারেন হেস্টিংস এর বিরুদ্ধে কেউ যদি মনে করো ওয়ারেন হেস্টিংস এর বিরোধিতা করে বা কেউ যদি তাকে সম্মান না করে, তখন কিন্তু ওয়ারেন হেস্টিংস তাকে শাস্তি দিতে কর্পণ্য করতো না, ঠিক আছে? লার্নার্স সিনোনিম। Edmundburg demolished the sufferings and Edmundburg demolished
ডিমলিশ মানে কি জানো? ডিমলিশ মানে হচ্ছে ভেঙে ফেলা। মনে পড়ছে, ভেঙে ফেলে। দ্য সাফারিংস অ্যান্ড অপারেশনস অফ দ্য ইন্ডিয়ান পিপল। এই ভেঙে ফেলা বলতে এখানে বলতে সে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে ইন্ডিয়ান মানুষদেরকে, এটা বোঝায় না যে ইন্ডিয়ান হালকা করে ফেলছে। তুই চুল করে দে এলো মেলো, ভেঙে দে না চুরি। আচ্ছা, তোমাদের ভাবতেছি যে নেক্সট মান্থ থেকে আমি রিভিশন ক্লাস শুরু করব, ঠিক আছে? তো তোমাদের ক্লাস, তোমাদের রিভিশন শুরু হবে। আই হোপ যে তোমাদের সব শেষ হয়ে যাবে খুব ইতিমধ্যেই। তো রিভিশন ক্লাসে তোমাদের অনেকেই নতুন হয়তো যুক্ত হবে। সো আমি চাই না যে তোমরা যে নোটগুলো পেয়েছো সেটা অন্য সবাই পাক। সেজন্য আমি ভাবছি যে তাদেরকে আলাদা গ্রুপে আমি জয়েন করাবো। এই কথাগুলো তোমরা কোনোভাবেই লিক করবা না, লিক করলে তোমাদেরই লস। বুঝতে পারছো সবাই? ফাহমিদা, শিফা, মারিয়া, বুঝছো? জি। আর তোমাদের মধ্যে যারা ক্লাসগুলো করতে চায় ফাইনাল রিভিশন ক্লাস, ওদেরকে একটু জানাবা, গ্রুপে বলে দিবা সবাইকে। কেউ যদি জয়েন করতে চায় নেক্সট মান্থ থেকে রিভিশন ক্লাস, ঠিক আছে, ওদেরকে জয়েন করতে বলবা। ওকে, ওকে, আমি বাকিটা পড়া দিচ্ছি, স্ক্রিন শেয়ার করে নেই। কি যে একটা অবস্থা আমার, বুঝতে পারতেছি না, আমার একটা প্রবলেম হয়েছে বুঝছো, কিচ্ছু ভালো লাগে না, এরকম একটা প্রবলেম। এটার সলিউশন আছে কারো কাছে ভাই? আপু মনিরা, বলো তো, তোমাদের কারো কাছে এটার সলিউশন আছে? ভাইয়া এটা হয়তো বা আপনার ইউএসএ যাওয়াটা হয় নাই, সেটার প্রেশারটা মাথায় এখনো ঘুরঘুর করতেছে, এই জন্য কিছুই ভালো লাগে না। শর্ট টাইম এটা ঠিক হয়ে যাবে। আসলে এটা শুধুমাত্র এটার জন্য না, বাট সামহাউ, কারণ আমার তাহলে তো যেদিন যেদিন আরো হয় না, অনেক সেদিন তো আরো বেশি খারাপ লাগার কথা ছিল, বাট ইদানিং বেশি খারাপ লাগতেছে যে আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। উম, আপনাকে কি সলিউশন দিব? আমার তো 12 মাসই ভালো লাগে না। উম, যাক, তুমি তাহলে অনেক বেশি অবাগা আমার থেকেও, তুমি আর কি সলিউশন দিবা আমাকে? আচ্ছা, ইডমানবার্গ এই প্রথাটার বিরুদ্ধে ছিল বা ভেঙে চুরে দিয়েছে, যে ইন্ডিয়ার মানুষদের সাফারিংস এর এই দুঃখ দুর্দশা, এই কষ্টটা সে আর নিতে পারে নাই। হুম, আরে সুমন, আচ্ছা, তারপর কি বলছে? ইন্ডিয়া বিল, বিকজ দ্য বিল হেল্প টু ইনশিওর হিউম্যান রাইটস অফ দ্য ইন্ডিয়ান পিপল। কারণ কি, এই বিলটা তাকে হেল্প করেছে টু ইনশিওর দ্যাট হিউম্যান রাইটস অফ ইন্ডিয়ান পিপলদের জন্য কথা বলতে। সেফটি অ্যান্ড প্রোটেকশন, ইন্ডিয়ার মধ্যে কোনো সেফটি ছিল না। দ্য স্পিচ অফ দ্য ইন্ডিয়া বিল ওয়াজ সো ইনফ্লুয়েন্সিয়াল দ্যাট the British Parliament had taken over the company's power, and charter was established named Government Act on India.
যদিও তারা এই একটা নিয়েছিল, বাট এই একটা নিয়েও তারা রক্ষা করতে পারে নাই। ইস্ট ইন্ডিয়া বলার পরে তারা এই একটা মেনেছিল যে না, ইন্ডিয়াতে এত শোষণ করবে না। তার কয়েকদিন পর যেই সেই। সাবির, একটু সুমন ভাইকে ফোন দাও তো, বলো যে ভাই এখন নেটের প্রবলেম হচ্ছে। তোমারটা হচ্ছে দেখো তো, একটু চেক করে দেখো। আমারটা ওয়াইফাই থেকেই বের করে দিচ্ছে বারবার। ওকে, দ্য স্পিচ অফ দ্য ইস্ট ইন্ডিয়া বিল ওয়াজ সো ইনফ্লুয়েন্সিয়াল যে এই বিলটা দ্য গভর্নমেন্ট অ্যাক্ট নিয়েছে, বা গভর্নমেন্ট এটা সিদ্ধান্ত নিয়েছে যে ইস্ট ইন্ডিয়ার এগেনস্টে জন্য কাজ করবে। ব্রিটিশ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া শুড বি রিফর্মড আফটার দ্য ইস্ট ইন্ডিয়া বিল। উচিত ছিল ব্রিটিশ গভর্নমেন্টটা আবার রিফর্ম করা, বা তারা আবার নতুন করে পুনরায় স্থাপনা করা, বাট সেটা হয় নাই। হিন্ডেনবার্গ ওয়ান্টেড টু ইনশিওর দ্য ইন্ডিয়ান পিপলস সেফটি অ্যান্ড প্রোটেকশন। এই বিলের মাধ্যমে হিন্ডেনবার্গ ইন্ডিয়ান মানুষদের সেফটি নিয়ে কথা এই দেখ। বা এরপর ওই যে সুমন ভাই আইলেছে না, ক্লাস গুলো দেখাবো, রেকর্ড করুন। ভাই ক্লাস করেন, ক্লাস না করলে বুঝবেন না। আপনি যদি ক্লাস করেন তাহলে বুঝবেন যে নেটের প্রবলেম দেয় কিরকমের। সরি ফর ইন্টারাপশন। দ্য মোস্ট মেসেজ ফর দ্য ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট একটা মেসেজ হিসাবে কাজ করছে এই ইস্ট ইন্ডিয়া বিলটা। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারপোজ ওয়াজ টু ওয়ার্ন দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাবাউট ইম্পারিয়ালিজম। এই বিলের মাধ্যমে ইম্পারিয়ালিজমের এগেনস্টে একটা ওয়ার্নিং জানানো হয়। The bill worked as a message for the British Parliament. Burke read that if the company domination was carried in such way, যদি এই কোম্পানির ডোমিনেশন যদি এইভাবেই চলতে থাকে, ব্রিটিশ ইম্পেরিয়ালিজম উড ডিমলিশ ভেরি সুন ফ্রম ইন্ডিয়া। ব্রিটিশরা খুব তাড়াতাড়ি তাদের সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ সহজেই হারিয়ে ফেলবে। তো এই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সবাই বাসায় এটা পড়ে ফেলবা, ঠিক আছে? সবাই বাসায় এটা কমপ্লিট করে ফেলবা। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। মারিয়ার সাথে আমার একটু কথা আছে। মারিয়া, এখন বলবো না, তোমাকে কালকে কল করবো। ইয়ার সাথে কথা আছে আমার, মোমোর সাথে একটু কথা আছে। ফাহমিদার সাথে তো আমার কথা হয়েছেই অলরেডি গতকালকে। জয়িতার সাথে তো বললাম হরর মুভির কথা। তোমরা কেউ আমাকে ভালো কোনো একটা মুভি একটু সিনেপ্লেক্সে দেখাইতে পারো? দেখাইলে আমাকে বইলো। অবশ্যই ইংলিশ মুভি। আর তুমি যেই হও, তোমার কিন্তু এখন প্রচুর ইংলিশ মুভি দেখা উচিত, বিকজ তোমরা নেক্সট ইয়ার থেকে তোমরা ইংলিশের নতুন একটা অধ্যায়ে যাবা। সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? যে নেক্সট ইয়ার থেকে তোমরা ইংলিশে একটা নতুন অধ্যায়ে যাবা। সেটা হচ্ছে, তোমরা এখন তো যেই পড়াশোনাটা করতেছো, ইটস অনলি রাইটিং বেসড, but English studies is not a writing based study. It's based on listening, speaking, reading. So তোমাদের রাইটিং আর রিডিং ছাড়া কোনোটাই হয় না। সো দ্যাটস ওয়াই তোমাদের উচিত প্রতিদিন ইংলিশ মুভি দেখা। এতে তোমার লিসেনিং হয়ে যাবে। তুমি চাইলে কোনো একটা পার্টনার চুজ করে স্পিকিং করবা, এটা তোমার স্পিকিং প্র্যাকটিস করে থাকবে। উইদাউট অ্যাকুমুলেট 4 স্কিলস ইউ ক্যান নট ডু, বা ইউ ক্যান নট বি প্রেস্টিসাইজড ইন দ্য ফিউচার। সো তোমরা এই 4টা স্কিল নিয়ে কাজ করবা। সো নট অনলি তোমাদের সিলেবাস 2টা স্কিল আছে সেজন্য এই 2টা স্কিল নিয়ে পড়ে থাকবে তা না। 4টা স্কিল নিয়ে কাজ না করলে সাকসেস পাবা না। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।